দেখছেন এটিএন নিউজ। আজকে হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু নদীমাতৃক আমাদের এই দেশে অসংখ্য নদ নদীর চারদিকে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। বেশ কবছর আগেও যদি একটা নদী কমিশনের তথ্য আমরা দেই, 1-2 বছর আগে, সেখানে বাংলাদেশের মোট নদীর সংখ্যা বলা হয়েছিল 1008টি। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে বাংলাদেশের প্রবাহমান নদী রয়েছে 931টি এবং নাব্যতা হারিয়েছে এমন নদীর সংখ্যা 308টি। এবং নানা কারণে আসলে পানি দূষিত হওয়ার ফলে আমাদের বাংলাদেশের যে দেশীয় মাছগুলো আছে সেগুলো হারিয়ে যেতে বসেছে। এ নিয়েই আজকে আমরা কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। আজকে আমাদের অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর AM শাহাবুদ্দিন, ফিশারিজ, অ্যাকুয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা আমাদের দর্শকদের শুরুতেই বলছিলাম যে আমরা মাছে ভাতে বাঙালি বলতে আমাদের একটা ঐতিহ্য রয়েছে এবং জালের মতো আসলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নদ নদী। সেখানে ঠিক কি কি কারণে মিঠা বা স্বাদু পানির যে দেশীয় মাছগুলো আছে সেগুলো হারিয়ে যেতে বসেছে? ধন্যবাদ আপনাকে। নদীমাতৃক এই দেশের মানুষের জীবনযাত্রা নদী, পানি, মাটির সাথে সম্পর্কিত। কৃষিপ্রধান এই দেশের নদী একটি মাছের উৎস হিসেবে কাজ করে। আমরা মাছ চাষে উন্নতি করছি, কিন্তু দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে, এটি সত্য। দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মাঝে আপনি যে বলেছেন যে নদীর নাব্যতা কমে যাচ্ছে, 300 কতগুলি নদী, 8টি নদী রয়েছে, 1000-এর উপরে নদী রয়েছে, কিন্তু এই নদীগুলির নাব্যতা কমে যাচ্ছে, প্রবাহ কমে যাচ্ছে, পক্ষান্তরে দূষণ অতিমাত্রায় বেড়ে যাচ্ছে। ঢাকার আশপাশে যদি চিন্তা করেন, গাজীপুর পর্যন্ত যদি চলে যান, পানি কালো রঙের পানি যায় খাল বিল থেকে, শুধু নদী না, খাল বিলেও দূষিত পানি চলে যাচ্ছে। আপনি গ্রামে যান, যে কোনো একটা মহল্লা যাবেন, পাশে দিয়ে খাল রয়েছে, খালের মাঝে বসত বাড়ির সমস্ত ময়লা সেখানে পড়ছে, আর তার মধ্যে অন্যতম একটি অংশ হচ্ছে প্লাস্টিকের প্যাকেট, চিপসের প্যাকেট। আপনি চরাঞ্চলে চলে যান, প্রত্যন্ত অঞ্চলে চলে যান, চায়ের দোকানে যাবেন, দূর থেকে দেখা যাবে রঙিন কিছু প্যাকেট ঝুলছে, সব তো প্লাস্টিক। এটা কোথায় যাচ্ছে? সব নদীতে চলে আসছে, নদী থেকে সাগরে যাচ্ছে। কাজে প্রত্যেকটা জায়গাতে এই যে পলিউশন, কিছু রাসায়নিক পলিউশন, কিছু মানব সৃষ্ট পলিউশন, কিছু আবার কৃষি কাজে এত পরিমাণে কীটনাশক বা রাসায়নিক ব্যবহৃত হচ্ছে, এই সব কিছু তো জলাভূমিতে চলে আসছে। তো সব মিলে যে দেশীয় প্রজাতির মাছ যে ব্রিডিং করে তার যে বংশ পরস্পরে টিকে রাখবে, এটি হচ্ছে না। তার সাথে সাথে তো জলবায়ুর পরিবর্তন চলে আসছে, অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যখন বৃষ্টি হওয়ার দরকার তখন বৃষ্টি হচ্ছে না, অসময়ে হচ্ছে, অতিরিক্ত তাপ, অতিরিক্ত ঠান্ডা, সব মিলে একটা বিরূপ প্রভাব বিস্তার করছে। এর থেকে উত্তরণ না হলে দেশীয় প্রজাতির মাছ ধীরে ধীরে হারাতে থাকবে, বিশেষ করে ছোট প্রজাতির মাছগুলো। মাছের ডিম পাড়ার আগে আসলে মা মাছ ধরে ফেলাকে অনেকেই বলেন যে আসলে মাছগুলো হারিয়ে যাবার একটা কারণ, এবং সেই সাথে আপনি যেটা বলছিলেন ফসলের জমিতে অপরিকল্পিত কীটনাশক ব্যবহার এবং উজানে বাঁধ নির্মাণের কথাও বলা হচ্ছে। এই কারণগুলোকে আপনি কিভাবে দেখেন? আমরা বন্যা নিয়ন্ত্রণের জন্য যে বাঁধগুলি করি, এগুলির কারণে ব্রিডিং যখন হয়, যখন বর্ষা হবে, পানিতে সয়লাভ হয়ে যাবে, পানির মাঝে স্রোত থাকবে, তখনই সে ব্রিড করবে। মাছের ধরন অনুযায়ী, যার যার জাত অনুযায়ী সে ব্রিড করবে। ওই সময় যদি তার বাধাগ্রস্ত হয় চলাচলে, তার প্রবাহতে, তার বাসস্থানে, তাহলে ঠিক সমস্যা হবে। কারণ বাঁধ নির্মাণ করছি, ব্রিজ নির্মাণ করছি, কিন্তু মাছের কথা বা ফিশারিজ সেক্টরের কথা, জলজ জীবের কথা যদি চিন্তা না করি, তাহলে জীবকে বাদ দিয়েই আমি অন্য কাজ করব। কিন্তু এটি হওয়ার কথা নয়। জীববৈচিত্র্য রেখে কিভাবে করা যায়, জীববৈচিত্র্যের যদি কোনো অংশ কিছুটা সংকটাপন্ন হয়, অথবা দূষিত হয়, অথবা ক্ষতিগ্রস্ত হয়, ওই প্রকল্পের মাধ্যমে আবার এটাকে কিভাবে নিয়ে আসা যায়, এটিই রাখতে হবে, যেন পরিবেশের উপর কোনো প্রভাব না পড়ে, জলজ জীবের উপর কোনো প্রভাব না পড়ে। আপনি দেখেন, অনেক মাছ আমরা আগে পেতাম, মেনি মাছ, খলিশা মাছ, রানী মাছ,
অনেকগুলি মাছ এখন কিন্তু আর দেখা অসংখ্য যায় মাছ। না। আমি যদি একটু আপনার সুবিধার্থে বলেও দিই এবং আমাদের দর্শকদেরকেও বলি যে চ্যাপিলা, বইচা, চাটুয়া, যে আমাদের নতুন প্রজন্ম তো নাম শুনিনি, আমি নিজেও এরকম অনেকগুলো মাছের নামও শুনিনি। যেমন বাটা, রিটা, পিয়ালি, জয়া, খলসা, ছোট ট্যাংরা, বড় ট্যাংরা, চান্দা, এরকম অসংখ্য দেশীয় অসংখ্য মাছ রয়েছে। আসলে নাম বলে শেষ করা যাবে না। কিন্তু এই মাছগুলোর সঙ্গে এখনকার আমাদের যে প্রজন্ম তারা কিন্তু পরিচিত নয়। পরিচিত নয়, জি, মাছের সাথে পরিচিত নয়। এটি যেহেতু পাওয়া যায় না, আবার ছোট মাছ খেতে চায় না, ফুড হ্যাবিটে পরিবর্তন চলে আসছে। এখনকার ছেলেমেয়েরা তো মাছই খেতে চায় না, জি। শুধুমাত্র মিট জাতীয়, অথবা তাও আবার ভাজা হতে হবে, দেশীয়টা নয়, ব্রয়লার হতে হবে। তো তার খাদ্যাভ্যাসে পরিবর্তন চলে আসছে। সাথে সাথে এই মাছগুলি রক্ষণাবেক্ষণের জন্য সরকারিভাবেও উদ্যোগ নেওয়া দরকার। এই মাছগুলি যেন বাণিজ্যিকীকরণ করা যায় সেদিকে নজর দেওয়া দরকার। এমন কিছু মাছ রয়েছে দেশি প্রজাতির, এগুলি অর্নামেন্টাল ফিশ হিসেবে বিদেশে রপ্তানির সুযোগ রয়েছে। কেউ যদি সেই মার্কেটটা তৈরি করতে পারে তাহলে কেউ না কেউ এটাকে ব্রিড করাবে, করে এটাকে ধরে রাখবে, এটাকে বাণিজ্যিকরণ করবে, তার আয় বাড়াবে, তাহলে সেই আঙ্গিকেও কিন্তু রক্ষা হবে। কাজেই শুধুমাত্র পরিবেশ উন্নতির সাথে সাথে এই মাছগুলিকে বাণিজ্যিকরণের উপায়ও বের করতে হবে। আপনি জলবায়ুর কথা বলছিলেন একটু আগে, সেখানে আমরা যদি বলি যে মিঠা পানি মাছগুলো উৎপাদনের ক্ষেত্রে জলবায়ুর প্রভাবটা আসলে কিভাবে পড়ছে? এটি বড় ধরনের একটি প্রভাব। যেমন যদি আমরা উদাহরণ দেই যে জলবায়ুর প্রভাব, আমাদের যে বন্যা হয়ে গেল কিছুদিন আগে, হঠাৎ করে প্রচণ্ড মাত্রায় বন্যা হলো এবং দেশের কিছু অঞ্চল প্লাবিত হয়ে গেল। সাধারণত বর্ষা আসলে, বৃষ্টি হলে এই ছোট মাছগুলি ব্রিড করে, এটি ভালো। যখন পানির উচ্চতা বাড়ে, কিছু ছোট মাছ তার উচ্চতা বাড়ার সাথে সাথে, তাপমাত্রার সাথে সাথে সে ব্রিড করে, অর্থাৎ তার ডিম ছাড়ে। মা মাছ বাবা মাছ একসাথে ডিম ছাড়ে। আপনি দেখবেন একটা সিজনে কিছু পুঁটি মাছ লাল রঙের কালারফুল হয়, কিছু মাছ সাদা হয়, সাদাগুলি মা মাছ, লালগুলি হচ্ছে পুরুষ মাছ। তার মানে ওই সিজনে সে নিজেকে কালার ডেভেলপ করে এবং ব্রিড করার জন্য সে তৈরি হয়, বংশ বিস্তারের জন্য তৈরি হয়। সেই পরিবেশ যদি আমি না দেই, বংশ বিস্তারের পরে তাকে যদি টিকে থাকার পরিবেশ না দেই, তাহলে সে টিকবে না। নদীতে যারা ব্রিড করে, যদি নদী পলিউশন হয়, সে ব্রিড করেছে, ডিম ফুটেছে, কিন্তু বাচ্চা আর বাঁচছে না, তাহলে বংশ তো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। কাজে পরিবেশ, ক্লাইমেট চেঞ্জ, যেটা পরিবেশের বিপর্যয়, এটির কারণে তার বংশ বিস্তারে, জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসছে এবং খাদ্যাভ্যাসের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসছে। আরেকটি বিষয়, আমরা অনেক সময় যে উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ কেটে হয়তো চিংড়ি চাষ করছি, অথবা জলাশয়ের জলজ উদ্ভিদগুলিকে কেটে পরিষ্কার করে তারপর মাছ চাষ করছি, এটি ঠিক নয়। কিছু কিছু উদ্ভিদ রয়েছে যেগুলি মাছের জন্য উপকারী। আমরা কেওড়ার দেখেছি, কেওড়ার মাঝে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, সে তার ডিজিজকে প্রিভেন্ট করতে পারে। কিন্তু আমরা যখন গাছ কেটে চাষ করব, তার রোগ বেড়ে যাবে। আবার কিছু শ্যাওলা রয়েছে, এগুলি থাকলে পুকুরের জন্য ভালো, ঘেরের জন্য ভালো, সেগুলিকে না পরিহার করা একদম অবশ্যই আমরা না বুঝে আসলে এই কাজগুলো করে ফেলছি। আমরা এগুলো নিয়ে আরো কথা বলবো আপনার সঙ্গে, তবে তার আগে দর্শক, আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। এবং আজকে আমরা কথা বলছিলাম আমাদের দেশে যে দেশীয় মাছগুলো হারিয়ে যাচ্ছে তা নিয়ে, এবং এ নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর এম শাহাবুদ্দিন, ফিশারিজ, অ্যাকুয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা বিরতির যাওয়ার আগ মুহূর্তে আমরা মাছের হারিয়ে যাওয়ার কারণ সম্পর্কে জানছিলাম এবং বলছিলাম আসলে জলবায়ু পরিবর্তন কেমন হতে পারে এখানে। কারেন্ট জাল, যেটা আসলে বহুল প্রচারিত কথা বা শব্দ আমরা জেনেছি এতদিন পর্যন্ত, একটা বড় ভূমিকা পালন করে আসলে ছোট ছোট যে মাছের পোনাগুলো সেই জালের মধ্যে আটকে যায়। এবং চাষিদেরকে কিন্তু বিভিন্নভাবে সচেতন করার কাজ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত চাষিদেরকে আমরা সেরকমভাবে সচেতন হতে দেখিনি। আপনার কি মনে হয় ব্যাপারে?
কারেন্ট জালে কিন্তু কারেন্ট থাকে না। কারেন্ট জাল হচ্ছে সিনথেটিক মেশের। যখন এর মেশ সাইজ ছোট হয় এবং এর ফাইবারটা খুব চিকন থাকে, মাছটা যখন কোনো একটা জায়গায় পাস করার জন্য যায়, সে দেখতে পায় না তার গিল, মানে গিল রেখার যেখান থেকে ফুসফুস বা শ্বাস প্রশ্বাস নেয় সেটা ব্লক হয়ে যায় এবং সে দ্রুত মারা যায়। তাই বেশি পরিমাণে মাছ অল্প সময়ে যখন ধরা যায় বা মারা যায়, এটাকে কারেন্ট জাল হিসেবে ব্যবহার করি। কিন্তু মেশ সাইজ আমাদের যে কারেন্ট জাল তো নিষিদ্ধ, এটি ব্যবহারের জন্য বলাই হয় নাই। তার ছাড়াও যে ছোট মেশের বা ছোট ছিদ্রের ছোট জাল যেগুলি ব্যবহার করে, এগুলি দিয়ে যখন মাছ ধরে তখনও কিন্তু ছোট মাছ বড় মাছ সবগুলি একসাথে চলে আসে। কাজে মাছ ধরার জন্য এই মেশ সাইজের একটি নিয়ম রয়েছে যে কোন সাইজ ব্যবহার করতে পারবে। এটি যখন ফলো করবে তখন ছোট মাছগুলি সহজে বের হয়ে যাবে, বড় মাছগুলি আমরা ধরে নিয়ে আসব, এটি হতে পারে। কাজে এই কারেন্ট জাল হোক, ছোট মেশের জাল হোক, এগুলি দিয়ে সমস্ত ছোট বড় সব মাছকে ধরে ফেলা হয়। তাই এর প্রাচুর্যতার ক্ষেত্রে বড় ধরনের প্রভাব রয়েছে। চাষিদের সচেতন কিভাবে করা যায় এই জাল ব্যবহার? চাষিদের সচেতন হওয়া প্রয়োজন। সাথে সাথে যেখানে তৈরি হচ্ছে এটাকে বন্ধ না করে, আমি শুধু চাষির কথা বলছি, আমি ইন্ডাস্ট্রিটা সব বন্ধ করি, যেখান থেকে তৈরি হয় এই জায়গাটাকে আগে বন্ধ করি। আর উৎপাদন বন্ধ না করে ব্যবহারের দিকে যাচ্ছি, সে তো আবার কিনবে, আবার ব্যবহার করবে, আবারও নিয়ে আসবে। সেই দিকে নজর দেওয়া দরকার যে কোথায় কোথায় এটি তৈরি হচ্ছে, আর যেন তৈরি না হতে পারে সেই ব্যবস্থা নেওয়া। এটি ভালো কিছু নয়। এছাড়াও কারেন্ট জাল নয়, এখন নতুন একটা চায়না জাল বের হয়েছে বা চায়না থেকে আসছে, অনেকগুলি ফাঁদ। আপনি যেখানেই রাখবেন সমস্ত মাছ সেখানে আটকা পড়বে। এটিও জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ। আমরা আগের দিনে বাঁশের যে আন্তা, হারল, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে প্রচলিত, এটা দিয়ে কিন্তু মাছ ধরতো। এটার মাঝে কিন্তু ওই ধরনের ইম্প্যাক্ট নাই। অর্থাৎ একটা সাইজের মাছটাকে আমি ধরতে পারছি, কোনোটা বলের জন্য, কোনোটা আয়ের জন্য, কোনোটা ছোট পুঁটি, চিংড়ি এদের জন্য ব্যবহার করতো। অন্যরা কিন্তু ওইভাবে ম্যাসিভ আকারে ধ্বংস হয়ে যেত না। ধান ক্ষেতের আইলে দেখবেন যে কিছু অ্যাকোয়াটিক উইড দিয়ে একটা জায়গায় দিয়ে দেয়, সকালবেলা সেখান থেকে নিয়ে আসে, দেখা যায় অনেকগুলি মাছ পেল। এই প্রচলিত পদ্ধতিগুলি পরিবর্তিত হয়ে যখন সিনথেটিক নেট, ছোট মেশ একসাথে সব ধরে ফেলা, একবারে সব উজাড় করে দেওয়া, এখানেই প্রবলেম। আরেকটি বড় সমস্যা হচ্ছে হাওর বাওর, জলমহল যেগুলি, জলমহলগুলির একটি অংশ থাকে গভীর, এই অংশটা পুরোপুরি শুকানো নিষেধ। যদি সেটা গভীর না হয়, এটা গভীর করে রাখা হয়, সরকারেরই কাজ এটাকে গভীর করে দেওয়া, যেন শীত মৌসুমে ওই জায়গায় সমস্ত মা বাবা যে মাছগুলি আশ্রয় নিতে পারে তার আশ্রয় থাকবে। বর্ষা হলে তারা আবার বিস্তৃত হয়ে যাবে, তাদের বাচ্চা বা ব্রিড করবে, সবাই সেটা ধরবে। কিন্তু ওই জায়গাগুলিতে অনেক জায়গায় এটি অগভীর হয়ে গিয়েছে, অনেক জায়গায় সম্পূর্ণ শুকিয়ে মাছটা ধরে ফেলছে। এটি না করা। এখন এখানে প্রবলেম কোথায়? প্রবলেম হলো জলমহলগুলি রয়েছে ল্যান্ড মিনিস্ট্রির আন্ডারে, আর মাছের এক্সটেনশন বা এই কাজগুলি করছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। তো দুজনের মাঝে তখন কোঅর্ডিনেশন না হলে, একজন বলছে আমি ইজারা দিয়ে দিলাম, তুমি ধরে নাও তোমার সব মাছ, আরেকজন বলছে না, ধরা যাবে না। কাজে এগুলি যদি মৎস্য প্রাণী সম্পদের আন্ডারে আসে তাহলে একই ম্যানেজমেন্টে দুটো হয়ে যায়। আমি মনে করি এই জলমহলগুলি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে দিয়ে দেওয়া। অবশ্যই যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন তারা নিশ্চয়ই এই ব্যাপারগুলোতে নজর দেবেন। এবার একটু অভিযোগ প্রসঙ্গে আসে। অনেকেই অভিযোগ করেন যে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিষাক্ত পানি আমাদের আন্তঃসীমা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এবং এতে করে পরিবেশ নষ্ট হচ্ছে এবং পানি এবং মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে। এই অভিযোগ প্রসঙ্গে আপনি কি বলবেন? অভিযোগ যদি সত্যায়িত করতে হয় তাহলে আমাকে টেস্ট করতে হবে, কিন্তু আমি নিজের চোখে যা দেখছি সেটি বলছি। আমার দেশের নদী তো পলিউটেড। আপনি নারায়ণগঞ্জে যান, পানি কালো। নদীর পানি কেন কালো হবে? শীতলক্ষার পানি কেন কালো হবে? এই কালো পানি কি শুধু ঢাকায় রয়েছে? এটি গিয়েছে মেঘনায়, মেঘনা থেকে চলে গেছে বঙ্গোপসাগরে। যখন ডাইলুট হয়ে যায় তখন আর কালো দেখতে পাই না। কিন্তু নারায়ণগঞ্জে যান, গন্ধে টেকা যাবে না। শীতলক্ষায় যান, গন্ধে টেকা যাবে না। আমার ঘরের পাশেই তো পলিউশন হচ্ছে। কাজেই যদি অন্য কোনো দেশ থেকে আসে পানি, সেটা যে পলিউশন নাই আমি দেখছি না। মেঘনার পানিতে কালো দেখবেন না, কিন্তু পলিউশন রয়েছে আমি নিশ্চিত। কাজে যখন পানিটা চলে আসে তখন পলিউশন চক্ষুষভাবে দেখা যাচ্ছে না, কিন্তু পলিউশন থাকতেই পারে।
সে তো আর আমি পালন করছি না, আরেকজন পালন করছে এনশিওর দিতে পারছি না। জি। আপনি জাপান যান বা উন্নত বিশ্বে যান, নদীর পানি তো কখনো এত পলিউট হয় না। ইন্ডাস্ট্রিয়াল পলিউশন যাওয়ার আগে ট্রিটমেন্ট হয়ে একটা লেভেলে যখন এটাকে ছাড়ার উপযোগী হয় সে অঙ্গীকার। তাহলে পরিবেশ মন্ত্রণালয়ের কাজ নয় কি যে এই যেন পরিবেশগুলি দূষিত না হয়? একদমই তাই। আমরা আসলে চাষ করে কিভাবে দেশীয় মাছের উৎপাদন বাড়া যায়, আমরা চাষ পদ্ধতির কথা যেখানে বলছি সেখানে বলা হয় যে রাক্ষসের মাছ চাষ করেও আসলে অনেক সময় দেশীয় মাছগুলো খেয়ে ফেলে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এবং একই সাথে আরও একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, যেহেতু আমাদের সময় একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। দেশীয় মাছ উৎপাদনে সরকারের ভূমিকা এবং সরকারি যে গবেষণাগারগুলো আছে সেগুলোর ভূমিকা কি? জি, আপনি রাক্ষসে বলেছেন। রাক্ষস মানে সে অন্যকে ধরে খায়। আমরা রাক্ষসের গল্প যেভাবে বলি, রাক্ষস মানে তো মানুষ খাবে। তার হ্যাবিট হচ্ছে অন্য মাছকে ধরে খাওয়া। এটি নেচারের একটি সিস্টেম, এটি ইকোসিস্টেমের একটা অংশ। বোয়াল ছোট মাছকে ধরে খাবে, ইকোসিস্টেম। ছোট মাছ প্রচুর বাচ্চা দিবে, কিন্তু বোয়াল অল্প থাকবে। বড় যে থাকে, রাজা থাকে অল্প, সিংহ থাকে কম, হরিণ থাকে বেশি। কাজে সিংহ হরিণকে ধরেই খাবে, এটি নেচারের ইকোসিস্টেমের কাজ। কাজে বোয়াল বা রাক্ষসে মাছ চাষ করলেই যে অন্য মাছ ধ্বংস হবে তা না। এখন সব রাক্ষসে মাছকে যখন একসাথে চাষ করব, তখন কেউ কারো উপরে রাজা নাই, সবাই একসাথে চাষ হচ্ছে। তার খাবারের ব্যবস্থা তাকেই করতে হবে কনফাইন এনভায়রনমেন্টে। আর পরিবেশ যেটা নেচারের নিয়মেই থাকবে। এখানে সবাই মিলেই থাকবে। যে উদ্ভিদ জাতীয় খাবার খায় তার সংখ্যা বেশি হবে, যে প্রাণীকে ধরে খায় তার সংখ্যা কমই হবে, এটা স্বাভাবিক। কাজেই রাক্ষসে মাছ যদি চাষ করি, এটি ছোট মাছ ধ্বংস হবে বিষয়টা তা নয়। রাক্ষসে মাছ যখন চাষ করব, তার খাবারের ব্যবস্থা করে আমাকে চাষ করতে হবে। আমি সিংহ পালবো, আপনি সৌদি আরবে যান, ঘরে ঘরে সিংহ পালে, বাঘ পালে, তা তো খাবার ব্যবস্থা করে না। সরকারি যে গবেষণাগারগুলো সেগুলোর ভূমিকা কি? সরকারের যে মৎস্য গবেষণা ইনস্টিটিউট, তারা অনেকগুলি দেশীয় ছোট প্রজাতির মাছের, বিলুপ্ত প্রজাতির মাছের প্রজনন প্রক্রিয়াগুলি আবিষ্কার করেছে। এখন প্রয়োজন এটাকে বাণিজ্যিকীকরণ করা, এক্সটেনশন অর্থাৎ মাঠ পর্যায়ে এটাকে ছড়িয়ে দেওয়া এবং এটার থেকে যেন আয় করতে পারে সেই ব্যবস্থাগুলি নির্দেশনা দেওয়া, তাহলে এটা টিকে থাকবে। অবশ্যই স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। দর্শক, আজকে আমরা যে দেশীয় মাছ হারিয়ে যেতে বসেছে তার কারণগুলো বলছিলাম এবং এই কারণগুলো অনুসন্ধান করে আসলে মাছে ভাতে বাঙালির যে ঐতিহ্য তা নিশ্চয়ই ফিরিয়ে আনা হবে, এই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট এখানে শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হয়ে যাবো আপনাদের সামনে। এটি নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।